সাজেশন 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 স্যার, আপনি আমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের সাজেশন কবে দেবেন? হাতে তো মাত্র কয়েকটা দিন, আর তারপরেই তো ফাইনাল পরীক্ষা। আমরা লাস্ট মিনিট সাজেশন কবে পাবো? স্যার, সারা বছর ভালো মতো পড়াশোনা হয়নি, আপনি যদি একটু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিতেন খুবই ভালো হতো। এই ধরনের প্রশ্নগুলি তোমরা প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপে করে চলেছ, ইউটিউব কমেন্টস বক্সে করে চলেছ। আজকে হচ্ছে তোমাদের সেই আনন্দের দিন, আজকে হচ্ছে তোমাদের অপেক্ষার অবসান। আজকে আমি তোমাদের সামনে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো ফাইনাল অর্থাৎ 2022 সালে যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো মতো রেডি করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের, তোমরা প্রত্যেকেই 100% আনসার করে আসতে পারবে, কারোর কোনো টেনশন থাকবে না। একদম যে কটা প্রশ্ন আজকে তোমাদেরকে বলে দেবো, মাত্র অল্প কয়েকটা প্রশ্ন, যাতে এই একটা মাস তোমরা বাড়িতে ভালো মতো যদি পড়াশোনা করো, এই প্রশ্নগুলো যদি ভালো মতো রেডি করো। আমি জানি বেশিরভাগ স্টুডেন্টেরই তোমাদের প্রশ্নগুলো অলরেডি রেডি আছে, কারণ তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাস করেছো বা রেগুলার বেসিসে আমার ক্লাস করেছো, বিশেষ করে আমার গ্রুপের স্টুডেন্টস যারা রয়েছে তারা জানবে অলরেডি তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে রিভিশনও শেষ হতে চললো। সুতরাং তোমাদের তো কোনো চিন্তাই নেই। আর যারা গ্রুপের বাইরের স্টুডেন্টস রয়েছে তারাও নিশ্চয়ই কোনো না কোনো টিউশন টিচারের কাছে পড়েছো, বা তোমরা নিশ্চয়ই বাড়িতে একটু হলেও বইপত্র পড়েছো, তারাও কিন্তু এই সমস্ত টপিকগুলো বা সমস্ত প্রশ্নগুলোর সাথে পরিচিত রয়েছে। তবুও আমি বলে রাখবো, তোমাদের যে প্রশ্নগুলো আমি আলোচনা করব, আমি সেই প্রশ্নগুলো অল্টারনেটিভভাবে কিভাবে পরীক্ষাতে আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। সুতরাং কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। আমি চেষ্টা করব এই সমস্ত প্রশ্নগুলো ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার কাছে যেহেতু এখন পর্যন্ত আমি রেডি করিনি, আমি রেডি করে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। যারা গ্রুপে রয়েছে তারা তো অবশ্যই পেয়েও যাবে। পাশাপাশি এখন কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওর বলার সাথে সাথে নিজেরাও কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। আমি তার সাথে সাথে বোর্ডেও কিন্তু অলরেডি লিখে রাখবো, তোমরা বোর্ড থেকেও কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা দেখেও নিতে পারো। ওকে, যদি তোমাদের লিখতে আপত্তি থাকে, লিখতে যদি মনে হয় কষ্ট লাগছে, তাহলে বলবো স্ক্রিনশট নিয়ে নিবে। আমি এরকমভাবে বোর্ডের মধ্যে প্রশ্ন লিখে দেবো এবং আলোচনাও করে দেবো। ওকে, বুঝতে পেরেছো? আর তার সাথে একটু বলে রাখি তোমাদেরকে, তোমাদের আজকে যে সাজেশনে থাকা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের কারোর কাছে যদি আনকমন মনে হয় বা কারোর যদি রেডি না থাকে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8509456622, আর ভিডিওর নিচের দিকেও লেখা রয়েছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ 8509456622। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নোটসপত্রগুলোও নিতে পারো। এবং এর সাথে তোমরা যদি কেউ আমার সাথে বাই ফোন কলে যোগাযোগ করতে চাও, তাহলে কল নাম্বারও দেওয়া রয়েছে 9046025267। এই নাম্বারেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই আজকে তুমি এই সুযোগ সুবিধাটা নিচ্ছ এবং এর সাথে সাথে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে আজকের এই ভিডিও ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে কিন্তু ভুলবে না, এবং কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের আজকের এই সাজেশনে থাকা প্রশ্নগুলো তোমার সম্পূর্ণভাবে রেডি আছে না, কিছুটা রেডি আছে না, একদমই রেডি নেই। যদি কারোর সমস্যা থাকে, যাই সমস্যা থাকুক, কোনো দ্বিধাবোধ না করে তোমরা সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, আমার এই দুটোই নাম্বার, এই দুটো নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নেই। তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলার বেসিসে আমার ক্লাস করো, আমার এই দুটো নাম্বারই প্রাইভেট নাম্বার, আর এই দুটো নাম্বারই তোমাদের সার্বজনীন নাম্বার। আমি কোনো মিনিস্টার নই যে আমার নাম্বার প্রাইভেট থাকবে, সব কিছুই কিন্তু তোমাদেরকে নিয়েই, তোমাদের জন্যই। ওকে, তো চলো শুরু করি আজকে সাজেশনে থাকা কোন প্রশ্নগুলো। তার আগে একটু বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এবছর অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সিলেবাস কিছুটা রিডিউসড করা হয়েছে, 30 থেকে 35%। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো, অলরেডি আলোচনা করে দিয়েছি। যখন কোয়েশ্চেন প্যাটার্ন ডিক্লেয়ার হয়েছিল সংসদ থেকে, তখনই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। যারা জানো না, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পাবে। এবং তোমাদের শিক্ষা সংসদ থেকে যে সিলেবাস বলে দেওয়া হয়েছিল, রিডিউসড সিলেবাস, যে অংশগুলো বাদ গেছে বা কোন অংশগুলো পরীক্ষার জন্য পড়তে হবে, সেটাও তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম। সেটারও যদি কেউ না জেনে থাকো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে। তার সাথে সাথে আজকেও আমি এখানে বলার সাথে সাথে বলে দেবো তোমাদেরকে। ওকে, তো দেখো, তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের টোটাল 11টা চ্যাপ্টার, তোমরা প্রত্যেকেই জানো টোটাল 11টা চ্যাপ্টার।
তার মধ্যে তোমাদের তিনটে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে যেমন প্রথম তিনটে চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 3, তার মধ্যে 3 নম্বর চ্যাপ্টারটা অর্থাৎ গ্রুপ এ থেকে 3 নম্বর চ্যাপ্টার শিক্ষার বিভিন্ন রূপ, এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষাতে কোনো প্রশ্ন থাকবে না, মাথায় ঢুকলো। এবং গ্রুপ বি অর্থাৎ 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 4টে চ্যাপ্টার মিলিয়ে যে গ্রুপ বি, তার মধ্যে কিন্তু আমাদের 6 নম্বর এবং 7 নম্বর অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বর চ্যাপ্টার মানে পরিণমন ও শিখন, আর 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের সিলেবাস থেকে বাদ গেছে। গ্রুপ বি থেকে 6 নম্বর আর 7 নম্বর চ্যাপ্টারটা আমাদের কিন্তু সিলেবাস থেকে রিডিউসড করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হয়েছে। পড়ে থাকলো গ্রুপ সি। গ্রুপ সি অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 8, 9, 10, 11, তার মধ্যে চ্যাপ্টার নাম্বার 9 অর্থাৎ মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাস থেকে বাদ গেছে। তার মানে বুঝতে পারলে গ্রুপ এ, বি, সি তিনটে গ্রুপ মিলিয়ে টোটাল 11টা চ্যাপ্টার, তার মধ্যে কিন্তু 4টে চ্যাপ্টার সিলেবাস থেকে বাদ। গ্রুপ এ থেকে একটা চ্যাপ্টার, গ্রুপ বি থেকে 2টো চ্যাপ্টার, গ্রুপ সি থেকে একটা চ্যাপ্টার, মানে এই 4টা চ্যাপ্টার কিন্তু আমাদের সিলেবাসের বাইরে, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আমাদেরকে করতে হবে না। তাহলে গ্রুপ এ অর্থাৎ গ্রুপ এ, এই গ্রুপ এ থেকে আমাদের কি কি প্রশ্ন, গ্রুপ এ থেকে টোটাল 30 নম্বর পরীক্ষাতে থাকবে। 30 নম্বরের মধ্যে তোমরা প্রত্যেকেই জানো এমসিকিউ থাকবে 9টা, এসএকিউ থাকবে 5টা এবং লং কোয়েশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে কিন্তু দুটো 8 মার্কসের। দুটো 8 মার্কসের প্রশ্ন কিন্তু আমাদেরকে পরীক্ষাতে করতে হয়। টোটাল 30 নম্বর মানে 9 নম্বর এমসিকিউ, এসএকিউ 5 নম্বর, এলএকিউ 16 নম্বর, টোটাল হচ্ছে 30 নম্বর আমাদের গ্রুপ এ থেকে পরীক্ষাতে থাকবে। তাহলে 1, 2, 3 চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, তার মধ্যে 3 নম্বর চ্যাপ্টার বাদ আমি কেটে দিয়েছি। তাহলে প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য এবং দ্বিতীয় অধ্যায় শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সমূহ, এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য ভালো করে রেডি করতে হবে। তোমাদেরকে আজকে বলে দেবো কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। দেখো ভালো করে দেখবে, প্রথম অধ্যায় অর্থাৎ শিক্ষার ধারণা ও লক্ষ্য, এই চ্যাপ্টার থেকে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে। শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি, এটা একটা প্রশ্ন, এটা হয়তো 2 মার্কসের জন্য থাকতে পারে অথবা 3 মার্কসের জন্য থাকতে পারে। এর সাথেই থাকবে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আলোচনা করো। 2 + 6 = 8 দিয়ে থাকতে পারে বা 3 + 5 8 এইভাবেও থাকতে পারে। কিন্তু মাথায় ঢুকলো কি বললাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো আমি কিন্তু ট্রিপল স্টার দিয়ে রেখেছি। এই প্রশ্নটা ভালো করে রেডি করে নেবে, প্রত্যেককে বলছি 100% কমন কিন্তু তোমাদেরকে আজকে বলে দেওয়া হচ্ছে। শুধু ভেবেই নাও এটাই তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র চোখের সামনেই দেখতে পাচ্ছ। এইভাবে ভেবে কিন্তু একটা মাস শুধু বাড়িতে ভালো করে পড়াশোনা করো। তাহলে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন, অলরেডি তোমাদেরকে এটা করানো হয়ে গেছে, বহুবার করেছি, আমার ভিডিও ক্লাসও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতেই পারো সেখান থেকে। দ্বিতীয় প্রশ্নটা দেখো কি বলেছি, একই রকম ভাবে সেম অ্যাজ শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি? শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ আলোচনা করো। এরকম একটা প্রশ্ন দিতে পারে যে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি? শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ আলোচনা করো। 2 + 6 বা 3 + 5 এইভাবেও দিতে পারে। মাথায় ঢুকলো? এটাই আবার অল্টারনেটিভ ভাবে কিন্তু অন্যরকম ভাবে আসতে পারে। কি রকম ভাবে আসতে পারে? দেখো বলতে পারে যে শিক্ষার লক্ষ্যের লক্ষ্যটা হয়তো দিল না, হয়তো বললো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ বলতে কি বোঝো। কি বললাম? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ বলতে কি বোঝো, 2 মার্কসের থাকলো, তার সাথে হয়তো দিল এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। মানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। বুঝতে পারলে তো? মানে এই যে প্রশ্নটা বললাম ব্যক্তির বিকাশ, এটাকে একটু ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ বলতে কি বোঝো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ভালো করে বুঝবে। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখা গেছে এই উপরের প্রশ্নটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে। মাথায় ঢুকলো? আর একটা প্রশ্ন তোমরা এখান থেকে করবে যেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। ভালো করে বুঝবে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। সমাজতান্ত্রিক লক্ষ্যটা কাকে বলে আর এর লক্ষ্যগুলো আলোচনা করতে বলেছে। এটাও কিন্তু দেখো ট্রিপল স্টার দিয়ে রেখেছি।
তার মানে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ শিক্ষার ধারণা ও লক্ষ্য থেকে মাত্র 3টা প্রশ্ন যদি আমরা ভালো করে রেডি করে নিই তাহলে একটা কিন্তু তুমি 100% কমন পেয়ে যাচ্ছ। তোমরা প্রত্যেকেই জানো এই যে দুটো 8 মার্কসের করতে হবে আমি বললাম, সেখানে একটা কিন্তু তোমাকে মাস্ট করতেই হবে। তোমাকে একটা প্রশ্ন থাকে যেটা মাস্ট করতেই হবে এবং আরেকটা প্রশ্নের সাথে অথবা দিয়ে আরেকটা থাকে, মাথায় ঢুকেছে? সেখান থেকে দুটোর মধ্যে তুমি যে কোনো একটা করতে পারো। মানে যেটা এ নম্বরে থাকবে, ধরো এ নম্বরে হয়তো দিল যে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আলোচনা করো, এটা ধরো এ নম্বরে, এটা মাস্ট করতেই হবে, এর সাথে কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকলো না। আর বি নম্বরে আরো একটা প্রশ্ন দিল, তার সাথে হয়তো অথবা দিয়ে আর একটা প্রশ্ন দিয়ে দিল, এবং ওই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তার মানে দুটো বড় প্রশ্ন কিন্তু আমাকে গ্রুপ এ থেকে করতে হবে। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা শুধুমাত্র এই 3টে প্রশ্ন যদি ভালো করে রেডি করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তার কারণ থাকবে না। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় মানে কোনটা? শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সমূহ। এই অধ্যায় থেকে আমরা মাত্র 4টা প্রশ্ন যদি খুব ভালো মতো রেডি করি তাহলে কিন্তু 100% তুমি এখান থেকেও কমন পেয়ে যাচ্ছ। কোন প্রশ্নগুলো তুমি ভালো মতো রেডি করবে, কোন প্রশ্নগুলো ভালো করে দেখবে। 1 নম্বরে আমি কি দিয়েছি, পাঠ্যক্রম কি, বা বলে পাঠ্যক্রম কাকে বলে, বা বলতে পারে পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, এরকম বলতে পারে। পাঠ্যক্রমের সংজ্ঞা প্রচুর রয়েছে, মুদালিয়ার কমিশন থেকে শুরু করে নানান সংজ্ঞা রয়েছে। তো আমরা এইটা ভালো করে রেডি করবো, এটা শর্টেও কিন্তু আসতে পারে, এসে কিউ আসে এক এক সময়। তাহলে দেখবে পাঠ্যক্রম কি বা পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, বা পাঠ্যক্রম বলতে কি বোঝো, এর সাথে হয়তো দিল একটি আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো ট্রিপল স্টার কিন্তু আমি দিয়ে দিয়েছি। পাঠ্যক্রম কাকে বলে বা পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, বা পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে। তারপর দেখো 2 নম্বর একটা প্রশ্ন বলেছি, একই রকম ভাবে হয়তো বলতে পারে পাঠ্যক্রম কি, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি আলোচনা করো। ভালো করে বুঝবে, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি। অনেক নীতি আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, এরকম আমি পয়েন্টস ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করেছি। অলরেডি ভিডিও ক্লাসও দেখে নিয়েছ, হয়তো তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের প্রত্যেকের কাছে রেডি আছে, বা তোমরা যে টিউশন টিচারের কাছে পড়ো ওনারাও নিশ্চয়ই তোমাদেরকে এই প্রশ্নগুলো করিয়ে থাকবেন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো কি বলছি, এটাই আবার অল্টারনেটিভ ভাবে একটু অন্যরকম ভাবে দিতে পারে, প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, যে পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদার উপর গুরুত্ব দেওয়া উচিত। তার মানে আমি যদি এই যে পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলো পড়ে রাখি, মানে কোন কোন নীতির উপর ভিত্তি করে একটা পাঠ্যক্রম গঠিত হয় বা পাঠ্যক্রম রচিত হয়, তাহলেই কিন্তু আমরা এই প্রশ্নটার উত্তর করতে পারবো। মানে এটাকে ঘুরিয়ে দিতে পারে যে পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদার উপর গুরুত্ব দেওয়া উচিত। এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রিপল স্টার দেওয়া রয়েছে, ভালো করে বুঝবে। তারপর দেখো 3 নম্বরে আমি আরেকটা প্রশ্ন দিয়েছি, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ সহ প্রকারভেদগুলি আলোচনা করো। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন তোমার শর্টে থাকে, এমসিকিউ এ থাকে, এসএকিউ এ থাকে, পাশাপাশি বড় প্রশ্নও কিন্তু পরীক্ষাতে থাকে। তোমরা বিগত সালের প্রশ্নপত্র যদি ফলো করো এগুলো দেখতে পাবে, অনেকবার কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। তারপর টেস্ট পরীক্ষাতেও কিন্তু খুব আসে এই প্রশ্নগুলো। মাথায় ঢুকলো? কি বললাম, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ সহ প্রকারভেদগুলি আলোচনা করো। এটার সাথে তোমরা আরেকটা জিনিস একটু দেখে রাখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপযোগিতা, বেশি না 4টা থেকে 5টা উপযোগিতা একটু দেখে রাখো, তাহলেই হলো। ওকে, গুরুত্বপূর্ণ কিন্তু, দেখো ট্রিপল স্টার দেওয়া রয়েছে। এরপর দেখো আরেকটা, এইটা কিন্তু তোমাদের রিডিউস সিলেবাসে লিখে দিয়েছে, তার মানে এখান থেকে কিন্তু এই প্রশ্নটাই আসে। বড় প্রশ্ন যদি আসে এই দ্বিতীয় অধ্যায় থেকে, তাহলে এই প্রশ্নও কিন্তু আসার চান্স রয়েছে। কি সেই প্রশ্নটা, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যারা সারা বছর একটুও পড়োনি, কিছুই জানো না, তাদেরকে বলবো তোমরা এই 4টা প্রশ্ন শুধু ভালো করে রেডি করো, আর কিচ্ছু করতে হবে না, তোমাদের আর কোনো টেনশন নেই। আর যাদের হাতে একটু সময় রয়েছে বা যাদের সিলেবাস কমপ্লিট আছে তাদেরকে বলবো তোমরা আর একটা প্রশ্ন একটু এক্সট্রা করে দেখে রাখো, সেটা হচ্ছে আধুনিক শিক্ষায় একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি থাকা প্রয়োজন। মাথায় ঢুকলো? ওপেন এন্ডেড টাইপ প্রশ্ন দিতে পারে। প্রশ্নটা হচ্ছে আধুনিক শিক্ষায়
আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি থাকা প্রয়োজন বলে তুমি মনে করো? এইরকম একটা প্রশ্ন দিতে পারে পরীক্ষাতে। এটা এক্সট্রা আমি দিয়েছি, এক্সট্রা করে। যদি তোমার সম্ভব হয় এই প্রশ্নটাও কিন্তু একটু দেখে রেখো। মাথায় ঢুকেছে? আমি জাস্ট একটা স্টার দিয়ে রেখেছি, কারণ বিগত সালে দেখা গেছে এই প্রশ্নটাও কিন্তু একটু এসেছে, বা অনেক স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতেও কিন্তু আসে, যারা স্কুল থেকে যে সমস্ত টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হয় সেইখানেও কিন্তু আসে। মাথায় ঢুকলো? তাহলে আধুনিক শিক্ষায় আদর্শ শিক্ষকের গুণাবলী ক্লিয়ার। তাহলে এই যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আমার করার দরকার নেই, কারণ তৃতীয় অধ্যায় আমাদের সিলেবাস থেকে রিডিউস করা হয়েছে। তাহলে এই দুটো অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বললাম, আগের চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 3টে আর এই অধ্যায় থেকে 4টে, টোটাল 7টা প্রশ্ন যদি তুমি ভালো করে রেডি করে নাও, তাহলে কিন্তু তুমি 100% দুটো কমন পেয়ে যাবে। 100% কেউ আটকাতে পারবে না। তুমি শুধু চোখ বন্ধ করে পরীক্ষাতে একদম লিখে গাড় করে লিখে চলে আসতে পারবে, কেউ আটকাতে পারবে না। তুমিও পাবে একদম শিক্ষা বিজ্ঞানে 100তে 100। যদি তুমি পেতে চাও 100তে 100, তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে, কারণ 80 মার্কস হচ্ছে তোমার রিটেন আর 20 মার্কস হচ্ছে প্রজেক্ট। কারণ 20তে বেশিরভাগ স্কুল কিন্তু তোমাদেরকে 18 বা 19 বা 20 দিয়েই দেবে, মানে ওখানে 98% নাম্বার তোমার ধরাই থাকলো, তুমি পেয়েই গেছো। কিন্তু বাকি যে 80 নম্বর লিখতে হবে তোমাকে, সেখান থেকে 40 নম্বর ব্রড আর 40 নম্বর শর্ট, তার মধ্যে এইখানেই তো তোমাকে ভালো নাম্বার তুলতে হবে। মাথায় ঢুকেছে? তার মানে এই দুটো অধ্যায় থেকে কিন্তু আমরা ভালো করে রেডি করব এই প্রশ্নগুলি, তাহলেই কিন্তু তোমাদের একদম ফুল কমন পেয়ে যাবে। আমরা নেক্সট চলে আসব গ্রুপ বি। গ্রুপ বি থেকে তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার, তার মধ্যে দুটো চ্যাপ্টার বাদ গেছে, চ্যাপ্টার নাম্বার 6 এবং চ্যাপ্টার নাম্বার 7। প্রধান দুটো চ্যাপ্টার তোমাদের হবে পরীক্ষাতে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 শিক্ষা মনোবিজ্ঞান এবং চ্যাপ্টার নাম্বার 4 শিক্ষা মনোবিজ্ঞান এবং চ্যাপ্টার নাম্বার 5 শিশুর বৃদ্ধি ও বিকাশ। এই চ্যাপ্টারটা অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমরা মাত্র 2-3টা প্রশ্ন যদি ভালো করে রেডি করো, তাহলে গ্রুপ বি থেকে যে দুটো চ্যাপ্টার নাম্বার 4 এবং চ্যাপ্টার নাম্বার 5, এখান থেকেও কিন্তু তোমরা 30 নম্বর একদম কমন পেয়ে যাবে। শর্ট তোমাদেরকে যা যা করিয়েছি, যেভাবে করিয়েছি, গ্রুপে যা যা দিয়েছি তোমরা সেগুলাই করো, আর কোনো টেনশন করতে হবে না যে টেস্টগুলো নিচ্ছি ওই টেস্টগুলো দাও, তাহলে কিন্তু অনেক আনকমন প্রশ্নও কিন্তু তোমাদের কাছে পুরো কমন হয়ে যাবে। মাথায় ঢুকেছে? আর কমন হয়ে গেলেই কিন্তু তোমরা চোখ বন্ধ করে পরীক্ষাতে একদম ঝাক্কাস ফুল মার্কস পেয়ে যাবে। মাথায় ঢুকেছে? লেখার স্টাইল কিভাবে লিখবে, কিভাবে লিখতে হবে না লিখতে হবে, সবই কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। যারা রেগুলার ক্লাস করেছো, যারা গ্রুপে ক্লাস করেছো, তোমাদেরকে ভিডিও ক্লাসে আলোচনা করে দিয়েছি কিভাবে পয়েন্টসগুলো দিতে হবে, পয়েন্টসগুলো কি করে ব্যাখ্যা করতে হবে, সব কিছু তোমাদেরকে শেখানো হয়েছে, তাই তো? সারা বছর ধরে তোমাদেরকে পরিশ্রম করে কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়েছে, আর তোমরাও কিন্তু পরিশ্রম করে ক্লাস করেছো, সুতরাং রেজাল্ট কিন্তু করতেই হবে, তাই তো? আমরা পারবো, বলো আমার সাথে সাথে, আমরা প্রতিজ্ঞা করছি আমরা পারবো, আমরা 100তে 100ই পাবো, এই প্রতিজ্ঞা করো, দেখবে তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ নাম্বার পাবে, তুমি স্কুলের মধ্যে তুমি প্রথম হবে, এটুকু মিলিয়ে নিও কিন্তু। ওকে, এই কনফিডেন্স কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু মনের থেকে একটা আর্জ তৈরি হবে, একটা প্রেরণা মোটিভেশন আসবে, আর সেখান থেকেই কিন্তু তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। দেখো, চতুর্থ অধ্যায় অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান, এখান থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়বো? মাত্র দুটো প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। একটা হচ্ছে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। এই চ্যাপ্টারের এই অধ্যায়ের এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে, ট্রিপল স্টার দিয়ে রেখেছি, ভালো করে রেডি করবে। এটাই কিন্তু আবার অন্যভাবেও একটু আসতে পারে বা আমরা লিখতেও পারি। দেখো, অথবা দিয়ে আমি বলেছি শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। এইটা প্রশ্ন যদি ভালো করে রেডি করি, বা আমি যেভাবে নোটে তোমাদেরকে দিয়েছি, নোটসটা যেভাবে লিখিয়েছি ওইভাবে যদি তুমি রেডি করো, তাহলে কিন্তু তোমার এই প্রশ্নটাও কিন্তু কভার হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তাহলে আমরা কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে যেটাই আসুক না কেন, আমার মানে বিগত বছর বা বিগত অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতে পারি, যদি পরীক্ষাতে আসে এই উপরের প্রশ্নটাই আসবে, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। ক্লিয়ার? অথবা দিয়ে যেটা দিয়েছি সেটাও আসতে পারে, চান্স বলা যাচ্ছে না কেন। গত 2 বছর পরীক্ষা হয়নি, 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, 20 পরীক্ষা হয়নি, 21 পরীক্ষা হয়নি, আবার তোমরা কিন্তু 22 সালে পরীক্ষা দিচ্ছ। সুতরাং সাজেশনটাও তৈরি করা হচ্ছে নানান গবেষণা করে, কিন্তু নানান গবেষণা করে, নানান বুদ্ধি খাটিয়ে, টেকনিক খাটিয়ে তোমাদের কিন্তু এই সাজেশনগুলো বলে দেওয়া হচ্ছে। সুতরাং
প্রত্যেকে অবশ্যই কিন্তু শেয়ার করবে, কেউ কিন্তু শেয়ার করতে ভুলবে না। আমি বিশেষ করে আমার প্রত্যেকটা স্টুডেন্টস, প্রত্যেকটা ভাই বোনদেরকে অনুরোধ করব, তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মাথায় ঢুকলো? কারণ এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করানোটাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য, এবং আমাদের মানে কি, তোমাদেরও ইনক্লুড উই, আমাদের এই ফ্যামিলির কিন্তু প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন দেখো আমি দিয়েছি, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও, মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। মাথায় ঢুকিয়ে নাও, মনোবিদ্যা অর্থাৎ সাইকোলজি বা মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিদ্যা এডুকেশনাল সাইকোলজি, এই দুটো কিন্তু সেম জিনিস নয়। আমি ওই জন্য কিন্তু দিয়েছি ট্রিপল স্টার দিয়েছি। দেখো, মনোবিদ্যার সংজ্ঞা দাও বা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। সংজ্ঞা মানে মাথায় রাখতে হবে বিভিন্ন মনোবিজ্ঞানীরা যে কথা বলেছেন সেটা দিতে পারো, ইংলিশ কোটেশন দিতে পারো, বাংলা দিতে পারো, যেটা ইচ্ছা, কিন্তু তাদের কথাটাকেই কিন্তু তুলে ধরতে হবে, সেটাকেই বলা হয় সংজ্ঞা। ওকে, তার একটা বলেছি মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। আর একটা এক্সট্রা যদি করে রাখার চান্স থাকে, যারা ভালো স্টুডেন্টস রয়েছে, যারা একটু পড়াশোনা করেছো বাড়িতে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটাও একটু দেখে রেখো। কি সেই প্রশ্নটা? শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি? শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি, এই লক্ষ্যের গুরুত্ব ও তাৎপর্যগুলি আলোচনা করো। বুঝতে পেরেছ? শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি, শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো বা উল্লেখ করো। এই প্রশ্নটা এক্সট্রা করে দিয়েছি আমি। তোমার যদি সময় হয়, যদি সম্পূর্ণ যে প্রশ্নগুলো আগে বললাম সেগুলো যদি রেডি হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই এক্সট্রা করে যেটা বলছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। দেখে রাখতে তো আপত্তি নেই, পরীক্ষাটা আসলো কি আসলো না কি দরকার, আমার তো জানা থাকলো বিষয়বস্তুটা, ভবিষ্যতে আমার তো গিয়ে সমস্যা হবে না। মাথায় ঢুকেছে? প্রত্যেকটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চতুর্থ অধ্যায় শিক্ষা মনোবিজ্ঞান থেকে আমরা যদি এই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করি, তাহলে এখান থেকেও কিন্তু আমরা শিওর কমন পেয়ে যাব। পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায় মানে শিশুর বৃদ্ধি ও বিকাশ। পঞ্চম অধ্যায় থেকে মাত্র 4টা প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি। সেই 4টে প্রশ্ন তোমাদের প্রত্যেককে কিন্তু ভালো করে রেডি করতে হবে। কি সেই 4টা প্রশ্ন? দেখো, নাম্বার 1-এ দিয়েছি বৃদ্ধি ও বিকাশ কি, বা দিতে পারে বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মাথায় ঢুকলো? বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিতে পারে বৃদ্ধি ও বিকাশ কি, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। ভালো করে বুঝবে, তাহলে বৈশিষ্ট্যটাও কিন্তু খুব ভালো করে রেডি করবে এবং পার্থক্যটাও কিন্তু খুব ভালো করে রেডি করবে বৃদ্ধি আর বিকাশের মধ্যে। ক্লিয়ার? নেক্সট দেখো 2 নম্বর কি বলেছি, এই অধ্যায়টা কিন্তু আমার ফেভারিট, এবং আমি জানি আমার প্রত্যেকটা ভাই বোনের এই অধ্যায়টা ফেভারিট, কারণ এই অধ্যায়টা পড়তে হয় না। এই অধ্যায়টা যদি আমরা চোখ বন্ধ করে নিজেদের উপর দিয়ে ফিল করি যে আমি সেই সময়টাতে কি করতাম, কি করেছিলাম, তাহলেই কিন্তু আমরা এই প্রশ্নগুলির উত্তর অনায়াসে লিখে চলে আসতে পারবো। পড়তে হয় না ভাই, পড়তে হয় না। আমি যেমন বলছি, তোমরা যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি ক্লাসে, সেই ক্লাসগুলো যদি তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে দেখবে তোমাকে নোটসের জন্য অপেক্ষা করতে হবে না, তুমি নিজেই কিন্তু পেরে যাবে। মানে এতটা ইন্টারেস্টিং পার্ট এগুলো, এতটা ইন্টারেস্টিং প্রশ্ন এগুলো। ভালো করে দেখো, শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মাথায় রাখবে, শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এই যে শৈশবকালের বৈশিষ্ট্য যখনই আমরা পড়বো, পরীক্ষাতে একার সময় মানে বৈশিষ্ট্যের পয়েন্ট বলে দেয়। শৈশবকালের মানসিক বৈশিষ্ট্য বা শৈশবকালের সামাজিক বৈশিষ্ট্য, বা বলতে পারে শৈশবকালের প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এইরকমভাবেও দিতে পারে। তো আমরা পুরো বৈশিষ্ট্যটাই যদি ভালো করে পড়ে নিই, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, যা যা বৈশিষ্ট্য আছে, তাহলে সবগুলো বৈশিষ্ট্য যদি ভালো মতো পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের পয়েন্ট তুলে দিক বা নর্মাল দিক আমরা অনায়াসেই কিন্তু পারবো। মাথায় ঢুকেছে? শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক দিয়েছে, কিন্তু ভালো করে দেখবে। তারপর দেখো, চলে আসি 3 নম্বর প্রশ্ন কি বলেছি, কৈশোরকাল কাকে বলে, কৈশোরকাল কাকে বলে, কৈশোরকালের মানসিক ও বৌদ্ধিক বিকাশের দিকগুলি আলোচনা করো। কৈশোরকাল কাকে বলে, কৈশোরকালের মানসিক ও বৌদ্ধিক বিকাশের দিকগুলি আলোচনা করো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে
হোয়াটসঅ্যাপে গ্রুপে বা তোমরা ভিডিও ক্লাস প্রত্যেককে করিয়েছি, ভালো করে কিন্তু এগুলো দেখবে, মাথায় রাখবে পুরো সিলেবাসই কমপ্লিট আছে, তার মধ্যে কিন্তু এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হয় সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ক্লিয়ার? অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। তারপর দেখো চলে আসি 4 নম্বর, বলছে বাল্যকাল কাকে বলে? বাল্যকাল কাকে বলে? বাল্যকালের মানসিক, শারীরিক ও সামাজিক চাহিদাগুলি উল্লেখ করো। ভালো করে বুঝবে, চাহিদা, চাহিদা মানে সেই সময় কি কি প্রয়োজন হয়। তো বাল্যকাল কোন সময়কালটাকে বোঝায়? বাল্যকাল কোন সময়কালটাকে বোঝায়? শৈশবের পরে কিন্তু বাল্য, তাই তো? শৈশবের পরে বাল্য, বাল্যর পরে কৈশোর, কৈশোরের পরে প্রাপ্তবয়স্ক। এই তো, এটাই তো স্টেজ। আমরা ছোট থেকে বড় হচ্ছি, এই বড় হওয়ার স্টেজ তো এটাই। মাথায় ঢুকেছে? তার মানে তোমরা এখন কোন কালে রয়েছো? তোমরা প্রত্যেকেই কিন্তু কৈশোর কালে রয়েছো। তোমাদের প্রত্যেকেরই বয়স কম বেশি 15, 16, 17-র মধ্যেই রয়েছে, তাই তো? 16, 17-র মধ্যে। সুতরাং প্রত্যেকেই কিন্তু তোমরা এখন কৈশোর কালের মধ্যে রয়েছো। এগুলা খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছিলাম। তাহলে বাল্যকাল কাকে বলে? বাল্যকালের মানসিক কি চাহিদা থাকতে পারে, বাল্যকালের শারীরিক কি চাহিদা থাকতে পারে, বাল্যকালের সামাজিক কি চাহিদা থাকতে পারে, এগুলো আলোচনা করতে বলেছে। 8 মার্কসের প্রশ্ন, হয়তো 2+6 এইভাবে থাকবে। নেক্সট দেখো চলে আসছি, আমরা এক্সট্রা একটা তোমাদেরকে দিয়েছি যে শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশগুলি আলোচনা করো, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম। শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বৈশিষ্ট্য, ওটা বলতে গিয়ে বললাম যে এইভাবেও থাকতে পারে। তাহলে এইভাবে থাকতে পারে, যেটা তোমাদের সম্ভবত 2017 সালের থেকে এসেছিল, মনে পড়ছে না আমার ঠিক, কোয়েশ্চেন দেখতে হবে। তোমরা মনে পড়লে হয়তো বলবে যে 2017 সালের থেকে হয়তো এই প্রশ্নটা এসেছিল যে শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ আলোচনা করো, বিকাশগুলি আলোচনা করো। এর সাথে দিয়েছিল প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনওয়াড়ির অবদান। 4+4 এইভাবে দিয়েছিল কিন্তু, মানে সামাজিক আর প্রাক্ষবিক বিকাশে ছিল 4 মার্কস, আর প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনওয়াড়ির অবদান। সুন্দর করে তোমাদের কিন্তু নোটস লিখিয়ে দিয়েছিলাম আমি, এটা তাই তো, বুঝিয়েও দিয়েছিলাম। তাহলে এটাও কিন্তু থাকতে পারে, এক্সট্রা করে এটা আমি দিয়েছি। সুতরাং ভালো করে কিন্তু এটা রেডি করে রাখবে, তৈরি করে রাখবে। না আসারই চান্স রয়েছে, কিন্তু বলা তো যাচ্ছে না। 2 বছর পরীক্ষা হয়নি, তাহলে 2 বছর পরীক্ষা হয়নি মানে 2 বছর পরীক্ষা হলে আমরা একটু কনফিডেন্সলি বলতে পারতাম, কিন্তু এখন কিন্তু আমরা একটু, যতই হোক, যদি তোমার এই 4টে প্রশ্ন ভালো মতো রেডি থাকে তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে রাখো, কারণ অঙ্গনওয়াড়ির অবদান কিন্তু পরীক্ষাতে আসার চান্স রয়েছে। সুতরাং ভালো করে কিন্তু আমরা এই 4খানা প্রশ্ন রেডি করব। বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপর চলে আসি আমরা গ্রুপ সি। গ্রুপ সি, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। এই যে গ্রুপ সি, এই গ্রুপ সি থেকে তোমাদের এমসিকিউ থাকবে 6টা, এসএকিউ থাকবে 6টা, আর বড় প্রশ্ন থাকবে, অর্থাৎ লং টাইপ কোয়েশ্চেন থাকবে 1টা। তোমাদেরকে 1টা করতে হবে, মানে এখানে 8 নম্বর। টোটাল গ্রুপ সি থেকে থাকছে 20 নম্বর। কটা চ্যাপ্টার আছে গ্রুপ সিতে? গ্রুপ সিতে আছে 4টা চ্যাপ্টার, তার মধ্যে একটা চ্যাপ্টার পরীক্ষা থেকে বাদ, রিডিউস করে দেওয়া হয়েছে। কোন চ্যাপ্টারটা? দেখো, গ্রুপ সিতে আছে চ্যাপ্টার নম্বর 8, 9, 10, 11, তার মধ্যে 9 নম্বর চ্যাপ্টারটা, অর্থাৎ মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, মিডিয়াভাল পিরিয়ড, যেটা সেই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সিলেবাস থেকে বাদ গেছে। তার মানে আমাদের গ্রুপ সি থেকে 3টে চ্যাপ্টার করতে হবে। 3টে চ্যাপ্টারের সাজেশনই আমি দিয়ে দেবো। কেউ যদি মনে করো আমি একটা চ্যাপ্টার করব না, তাহলে সে কিন্তু কোনো সমস্যা নেই। আমি বলবো গ্রুপ সি থেকে 8ম অধ্যায় এবং 10ম অধ্যায়, 9ম অধ্যায় যেহেতু চ্যাপ্টার থেকে বাদ, এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে কেউ যদি মনে করো একটা চ্যাপ্টার করবে না, করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ একাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবেই, মানে 100% থাকবে, এবং এখান থেকে এই দুটো অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। তোমাদের মাথায় ঢুকছে? সুতরাং একাদশ অধ্যায় কেউ ভুলেও বাদ দিও না, কিন্তু ফেসে যাওয়া পরীক্ষাতে। এই দুটো অধ্যায় থেকে, 8ম এবং 10ম, এই দুটো অধ্যায় থেকে কেউ যদি মনে করো আমি একটা চ্যাপ্টার করব না, করতে পারো, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো না স্যার আমি করে নেবো, আছে তো মাত্র 2টো করে প্রশ্ন, করে নেবো, তাহলে হ্যাঁ অবশ্যই, আমি তো বলবো অবশ্যই করে নিও, কোনো সমস্যা নেই। যারা একটু দুর্বল স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তো দেখো, গ্রুপ সি থেকে 8ম অধ্যায়, 8ম অধ্যায় মানে দেখো, 8ম অধ্যায় মানে হচ্ছে প্রাচীন যুগের শিক্ষা। প্রাচীন যুগের শিক্ষা থেকে আমি মাত্র 2টো প্রশ্ন তোমাদেরকে সাজেশনে দিয়েছি। সেই 2টো প্রশ্ন কি? প্রথম প্রশ্নটা দেখো, বলেছি প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো, বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও।
কি বললাম প্রশ্নটা? প্রথম প্রশ্নটা বললাম প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু অল্টারনেটিভ ভাবে আসতে পারে। অল্টারনেটিভ ভাবে কিভাবে দিতে পারে? প্রাচীন ভারতের যে কোনো একটি শিক্ষা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। যে কোনো একটি, তাহলে যে কোনো একটি মানে আমরা তক্ষশিলা লিখে দেবো। মাথায় ঢুকেছে? তক্ষশিলা লিখে দেবো, নালন্দা আছে, একটা পড়লে সবগুলোই প্রায় একই রকম, শুধু উপরের ভূমিকা কারা কারা অধ্যাপনা করতেন এগুলো বাদ দিয়ে বাদ বাকি প্রায় সবটাই অনেকটা একই রকম। তো তক্ষশিলাটা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। তক্ষশিলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এসছে বিগত সালগুলোতে। মাথায় ঢুকলো? তাহলে প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও। এবং আরও একটা প্রশ্ন তোমরা যেটা করবে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য, এই দুটো প্রশ্ন তক্ষশিলা আর এই ব্রাহ্মণ আর বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য, দুটো প্রশ্ন শুধু ভালো করে রেডি করে নাও। অষ্টম অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি কমন পাবে, 100% কমন পাবে, কেউ আটকাতে পারবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের। মাথায় ঢুকেছে? চলে আসি আমরা নবম অধ্যায় সিলেবাস থেকে বাদ, চলে আসছি দশম অধ্যায়। দশম অধ্যায় থেকেও একই রকমভাবে আমি দুটো প্রশ্ন দিয়েছি। কি কি বলেছি? উডের ডেসপ্যাচ কি? উডের ডেসপ্যাচের সুপারিশ ও ত্রুটিগুলি আলোচনা করো। উডের ডেসপ্যাচ কি? উডের ডেসপ্যাচের সুপারিশ ও ত্রুটিগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই 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 ট্রিপল স্টার দেওয়া রয়েছে, ভালো করে কিন্তু রেডি করবে। এবং আর একটা প্রশ্ন আমি দিয়েছি, হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। ভালো করে বুঝবে, হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। হান্টার কমিশনের এই প্রশ্নটা অন্যরকম ভাবেও একটু আসতে পারে। কিভাবে আসতে পারে? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও দিতে পারে। কি বললাম? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। তাহলে আমার প্রিয় ভাই বোনেরা তোমাদেরকে বলবো, কেউ যদি হান্টার কমিশনের সুপারিশটাকেই ভালো মতো রেডি করে নাও, তাহলে সেখান থেকে যদি মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে দেয়, তুমি পারবে না? বলো পারবে তো? অনায়াসে পারবে, রাইট? তাহলে অনায়াসে কিন্তু আমরা পেরে যাব। ক্লিয়ার? তাহলে হান্টার কমিশনের সুপারিশগুলো আলোচনা করো, এটাকে ঘুরিয়ে দিতে পারে, যে শুধু একটা পয়েন্ট তুলে দিতে পারে যে হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। খুব সুন্দর করে নোটস দেওয়া হয়েছে, এই যে নোটসের যে পয়েন্টসগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি সেগুলোই কিন্তু লিখবে, ব্যাস, আর কিচ্ছু দেখার দরকার নেই। এবার যারা একটু মেরিটোরিয়াস স্টুডেন্টস রয়েছে, একটু মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে বলবো এক্সট্রা করে এটা আমি দিয়েছি, দেখে রাখতে পারো, জাস্ট দেখে রাখতে। সেটা বলেছি মেকলে মিনিট কি? মেকলে মিনিট কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। মেকলে মিনিট কি? মেকলে মিনিট কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে দুটো এবং দশম অধ্যায় থেকে দুটো, এই কয়েকটা প্রশ্ন ভালো করে রেডি করে নেবে। কেউ যদি মনে করে একটা চ্যাপ্টার করবে না, তো করতে পারো, কোনো সমস্যা নেই। চলে আসি আমরা একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় বলতে একাদশ অধ্যায় হচ্ছে তোমাদের মধ্যে রয়েছে একাদশ অধ্যায় ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান। অর্থাৎ ভারতীয় শিক্ষাবিদদের যে অবদান চ্যাপ্টারটা, এই অধ্যায় থেকে আমরা মাত্র 4টে প্রশ্ন ভালো করে রেডি করব। আমি আরও কম দিতাম, কিন্তু আমি রিস্ক নিলাম না এই জন্যই, যেহেতু গত 2 বছর কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি, তাও আমি তোমাদেরকে নানান গবেষণা করে বিগত সালের প্রশ্নপত্রগুলোকে লক্ষ্য রেখে তোমাদের মানে কয়েকটা স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তোমাদের কয়েকটা মাত্র 4টে প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। সেই 4টে প্রশ্ন কি ভালো করে দেখবে। 4টে প্রশ্ন হচ্ছে, প্রথমটা দেখো, নাম্বার 1, প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, ট্রিপল স্টার দেওয়া রয়েছে। 2 নম্বর দেখো কি বলেছি, ভারতীয় শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। মাথায় ঢুকলো? কি বললাম প্রশ্নটা? ভারতীয় শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান, বা প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে এইভাবে আসতে পারে, রাজা রামমোহন রায় মানে জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান। মাথায় ঢুকেছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট দেখো 3 নম্বর কি বলেছি, রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্ন কিন্তু সেম, দেখো অবলিক দিয়েছি ওই জন্য। যদি তোমাকে প্রশ্ন দেয় যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা
চিন্তা সম্পর্কে আলোচনা করো, তাহলে এটাই লিখতে হবে। আর যদি তোমাকে পয়েন্ট তুলে দেয়, সম্পূর্ণটা হয়তো দিল না, তোমাকে হয়তো বলে দিল রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি, মানে শিক্ষার লক্ষ্য সম্পর্কে রবীন্দ্রনাথ কি কি বলেছেন আর শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে রবীন্দ্রনাথ কি কি বলেছেন, এইভাবে ধরো পয়েন্ট তুলে দিল, তাহলে কিন্তু আমাকে এটাই লিখতে হবে। মাথায় ঢুকলো? আর যদি শিক্ষা চিন্তাটা পড়ো তাহলে সম্পূর্ণটাই পড়তে পারবা। শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে, পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে কি বলেছে, শিক্ষক সম্পর্কে কি বলেছে, এগুলো ছোট ছোট পয়েন্ট করে লিখতে হবে। মাথায় ঢুকেছে? নোটস দেওয়া রয়েছে তোমাদেরকে, সেখানে যেভাবে লেখা রয়েছে তোমরা পড়বে। 4 নম্বরটা আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা আলোচনা করো। কি বললাম? স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা আলোচনা করো, অথবা একই রকম ভাবে আগের প্রশ্নগুলোর মতো দিতে পারে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। মোস্ট 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 ইম্পর্টেন্ট এই 4টে প্রশ্ন। যারা একটু মেধাবী স্টুডেন্ট রয়েছো, আমার মেধাবী ভাই বোনেরা রয়েছো, যারা একদম প্রতিজ্ঞা করেই নিয়েছো যে আমি একদম ফুল মার্কস পাবোই, কেউ আটকাতে পারবে না, তাদের জন্য আমি আর একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা কি, বা বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো। এর সাথে দেওয়া রয়েছে নৈতালিমের মাধ্যমে গান্ধীজির শিক্ষা চিন্তা আলোচনা করো। কারণ নৈতালিম শিক্ষাটা কিন্তু গান্ধীজির, এটা কিন্তু পরীক্ষাতে আসে এমসিকিউ বা এসএকিউ যে নৈতালিম শিক্ষার ব্যবস্থার প্রবর্তক কে, গান্ধীজি, রামমোহন, বিবেকানন্দ না ঈশ্বরচন্দ্র, এরকম দিতে পারে। মাথায় ঢুকেছে? তাহলে এই যে ভালো করে বুঝলে বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো বা বুনিয়াদী শিক্ষা কি, নৈতালিমের মাধ্যমে গান্ধীজির শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ, আমি এটা এক্সট্রা করে দিয়ে রেখেছি তোমাদেরকে। এই 4টে প্রশ্ন যদি তোমাদের রেডি থাকে তবে কিন্তু এই প্রশ্নটা ভালো করে দেখে নিও। মাথায় ঢুকলো? তাহলে এই যে টোটাল 11টা চ্যাপ্টার, তার মধ্যে 4টে অধ্যায় বাদ পড়ে থাকলো 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো আমরা অধিক গুরুত্ব দিয়ে পড়ব, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, এখানে লিখেও দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে খাতার মধ্যে লিখে নিয়েছো। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু তোমরা আজকের এই সাজেশনের ভিডিও ক্লাসটি শেয়ার করবে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে, প্রত্যেকটা তোমার স্কুলের বন্ধু বান্ধব, তোমার টিউশনের বন্ধু বান্ধব, প্রত্যেকের কাছে শেয়ার করবে এবং তাদেরকেও কিন্তু হেল্প করতে সাহায্য করবে। কারণ তুমি যদি হেল্প করো তাহলে তুমিও কিন্তু হেল্প পাবে, তুমি যদি হেল্প না করো তুমিও কিন্তু কখনো কারো কাছে হেল্প পাবে না। মাথায় ঢুকেছে? তার মানে তুমিও প্রত্যেককে অবশ্যই এই ভিডিও ক্লাসটি পাঠিয়ে লিঙ্কটি শেয়ার করে অবশ্যই হেল্প করবে। আর একটা কথা বলে রাখি, কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও ক্লাসগুলো যখনই তোমাদের জন্য দিব তখন তুমি যেন সেই সবার প্রথমেই সেই ক্লাসটি দেখতে পাও। তোমাদের আরও একটা সুখবর দিয়ে রাখি, তোমাদের এই যে একাদশ শ্রেণী শেষ, এবার দ্বাদশ শ্রেণীর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তার জন্য আগামী 1 মার্চ অর্থাৎ 1 মার্চ থেকে তোমাদের কিন্তু দ্বাদশ শ্রেণীর ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। যারা দ্বাদশ শ্রেণীর ক্লাসে প্রথম থেকে ইচ্ছুক আছো অংশগ্রহণ করতে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে